সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফুটবলের এই মৌসুমে আমরা কথা বলবো ফুটবল নিয়ে, বিশ্বকাপ নিয়ে। আরও কথা বলতে হবে একজনের সাথে। তিনি আমাদের সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা সবাই জানেন গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তন হয়েছে পর্তুগালের। বিশ্বকাপটা জমে ক্ষীর হয়ে গেছে। কেমন কাটছে বিশ্বকাপ, কেমন কাটছে তারকাদের বিশ্বকাপ, সেসব নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত হয়েছেন আজকে চুন্নু ভাই। শুরু করতে চাই রোনালদোকে নিয়ে। আমরা শিরোনামে বলছিলাম হি ইজ ব্যাক, পর্তুগাল ইজ ব্যাক। ওয়ার্ল্ড কাপটা কি আসলেই তার পরিপূর্ণতা ফিরে পেল কিনা? আসলে পরিপূর্ণতা ফিরে পেয়েছে। কারণ হচ্ছে কি, স্টার খেলোয়াড়ের দিকে সবাই তাকিয়ে থাকে। এমবাপ্পে গোল করেছে, মেসি হ্যাটট্রিক, সেকেন্ড দুটা, তারপর দুটা গোল। রোনাল্ডো পাচ্ছে না। আমাকে অনেকেই প্রশ্ন করেছে। আমি বললাম, একটা খেলোয়াড় একটা খারাপ দিন যেতে পারে। ফার্স্ট ম্যাচটা তার খারাপ দিন গিয়েছে, হয়তো পর নেক্সট ম্যাচে সে ঘুরে দাঁড়াবে। আসলে তাই ঘুরে দাঁড়িয়েছে। এটাকে বলে স্টারিজম। যে রোনাল্ডো প্রথম গোলটা যেটা করেছে, আমার কাছে এত ভালো লেগেছে যে ওই রানিং বলের উপরে এত হিট এবং পারফেক্ট গোল করেছে। ওই পজিশনটা তো দুর্দান্ত ছিল। একজন স্ট্রাইকারের জন্য পজিশনটা রিয়েল স্ট্রাইকার যারা তারা সঠিক জায়গায় থাকে, সেই জায়গাটা থেকেই সে গোলটা করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে গোলটা। এবং পর দুটা গোল করে সে আবার কিন্তু ফিরে এসেছে আলোচনায়। আমি বলবো যে বিশ্বকাপই। সেই জায়গায় যদি আমরা তারকাদের কথা চিন্তা করি, নেইমার বোধহয় একটু বাকি রয়ে গেছে। নেইমারের যে অবস্থা, এখন খেলবে কি খেলবে না এটাও বলতে পারছি না। মানে মানুষ আশায় আছে নেইমারের যে সে মাঠে ফিরবে, ব্রাজিলকে একজন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবে। তো দেখা যাক নেক্সট কি হয়। কিন্তু আঞ্চলতি বলছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা বেশি, কিন্তু যেহেতু এই ম্যাচটার গুরুত্ব নকআউটের মতো অতটা না, যদিও এখন পর্যন্ত ব্রাজিলের নিশ্চিত হয়নি, কিন্তু সবারই একটা কথাবার্তা চলছে যে হয়তো নেইমারকে এই ম্যাচে কিছু সময়ের জন্য হলেও চেষ্টা করে দেখতে পারে। পুরো ম্যাচ খেলানোর কি দরকার আছে নেইমারের, নাকি আসলে অল্প কিছু সময়? না, এটা যেহেতু এতদিন ইনজুরির পরে টিমে নামবে, আস্তে ধীরে তাকে মাঠে প্রত্যাবর্তন করা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে গিয়ে যে সেকেন্ড হাফের পরে নামতে পারে, কিংবা শেষের দিকে নামিয়ে তাকে নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন নেওয়া যায়। আর যেহেতু স্কটল্যান্ড তার প্রতিপক্ষ, অবশ্যই জেতা উচিত ব্রাজিলের, জিততে হবে। সেই জিতার পরেই কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার অবস্থা হবে। তো কোনোভাবেই রিস্ক নেওয়া উচিত হবে না নেইমারকে নিয়ে। স্কটল্যান্ডকে হারাতে হলে তো ব্রাজিলের যদি বলি যে ইতিহাস ঐতিহ্যের কথা, সব বিচারেই তারা এগিয়ে। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিল দলটাকে যেমন দেখছেন, স্কটল্যান্ডকে হারাতে গিয়ে খুব একটা বেগ পাওয়ার কথা, অথবা কতটুকু যেতে পারে এই ব্রাজিল? ব্যাক তো পেতেই হবে, কারণ স্কটল্যান্ড কিন্তু খারাপ টিম নয়। আর ব্রাজিল এবারের বিশ্বকাপে শুরুটা যেভাবে করেছে, সেই ক্ষেত্রে একটু শঙ্কিত আমিও আছি। কারণ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে খেলে স্কটল্যান্ড, সেখানে ব্রাজিল যে ফুটবলটা এবার খেলছে এখনও পর্যন্ত, তারা কিন্তু আমার দৃষ্টিতে নট আপ টু দ্য মার্ক। যে আমরা যে খেলা ব্রাজিলের দেখে বড় হয়েছি, যে খেলা দেখে আমরা সাপোর্ট করেছি, ব্রাজিল কিন্তু সেখান থেকে অনেক দূরে এখনও আছে। তো তাদেরকে সেই খেলাটা খেলতে হবে যদি ভালো করে জিততে হয়। শেষ ম্যাচে 3টা গোল দিয়েছে, তারপরেও সাম্বার আনন্দটা কি পাচ্ছেন আপনারা, যারা অনেক দিন ধরেই ব্রাজিলকে ফলো করছেন, দেখছেন? 3 গোলে জিতেছে ঠিকই, বাট সেই ব্রাজিলকে আমি খুঁজে পাইনি সেই খেলায়। না, যে তাদের যে ছন্দের ফুটবল, নৃত্যের তালে তালে যেটা আমরা বলি, অর্থাৎ ড্রিবলিং, তারপরে ধরেন ছোট ছোট পাস, তারপরে সুন্দর অ্যাটাক, সব কিছু মিলে যে ব্রাজিল, সেই ব্রাজিল থেকে কেন যেন আমার কাছে মনে হচ্ছে এবার এখনও পর্যন্ত আমি খুঁজে পাইনি। তবে আশা করছি, যদিও নতুন দল, অনেক ইয়াং খেলোয়াড় এখানে এসছে, তাদের কাছ থেকে আমি আশা করছি যে আস্তে আস্তে তারা ফিরে আসবে। কিন্তু চুনু ভাই, ফুটবলে এই বিতর্কটা গত 10 থেকে 15 বছর বেশ ভালো করে সামনে এসেছে যে ইউরোপিয়ান যেই ট্যাকটিক্যাল ফুটবল, স্পিডি ফুটবল, ফিজিক্যাল ফুটবল, সেই জায়গায় আসলে এরকম নান্দনিক ফুটবলের কি জায়গা থাকে? মানে একটা প্রতিপক্ষ যখন আপনাকে অল আউট আপনার ফিজিক্যালি খেলছে, খুব স্পিডি খেলছে, সেই জায়গায় আপনি কি সুযোগ থাকে অ্যাজ এ ফুটবলার, আপনি তো মাঠে ছিলেন, মানে কতটুকু টাফ এই সাম্বা ফুটবলটাকে ধরে রাখা? আসলে এই সাম্বা ফুটবলটা ব্রাজিলই শুরু করেছিল সেই 70-80 দশকে। আর ইউরোপিয়ান ফুটবলটা ছিল হিট অ্যান্ড রান ফুটবল। আজকে কিন্তু ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, এশিয়া বলেন, সবাই কিন্তু সেই সাম্বা ফুটবলটাকে নিয়েই নাড়াচাড়া করছে। অর্থাৎ আপনি দেখেন স্পেন যে ফুটবলটা খেলে, ওই সাম্বা ফুটবলটাই কিন্তু
এখন সারা বিশ্বে এটা ছড়িয়ে গেছে। এখন একমাত্র ব্রাজিল যে সেই সাম্বা ফুটবলের খেলবে এবং ওইটাকে ধরে রাখবে সেটা কিন্তু তা নয়, বাট তারপরেও আমরা আশা করি যে ব্রাজিলের কাছ থেকে সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলাটা, যেটা এখন সারা বিশ্বের অনেক দেশই খেলছে, বিশেষ করে স্পেনের ফুটবলটা কিন্তু বার্সেলোনা বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, তারা কিন্তু এই ফুটবলটা কিন্তু লালন করে আসছে। তো আমি বলবো যে ব্রাজিলকে যদি ব্রাজিলের মতো খেলতে হয়, সে আগের জায়গায় যেতে হবে, তাদেরকে আরও ভালো মানের খেলোয়াড় তৈরি করতে হবে। এবং একটা জিনিস আমি বিশ্বাস করি যে একটা জেনারেশন গ্যাপ চলছে ব্রাজিলে, যে জেনারেশনটা অর্থাৎ সেই বিগত দিনের জেনারেশনে পৌঁছাতে পারছে না, ওই মানটা ধরে রাখতে পারছে না। সেখানে আমি মনে করি হয়তোবা কিছু সময়ের জন্য এটা হচ্ছে, ভবিষ্যতে কিন্তু আবার ফিরে আসবে এই বিশ্বাস আমার আছে। কিন্তু ভিনির মতো ফুটবলার রয়েছে, রাফিনিয়ার মতো ফুটবলার আছে, একটা দুইটা প্লেয়ার আছে। ভিনি জুনিয়র যেটা খেলে সেটা উইং দিয়ে খেলে, তার যে খেলার কৌশল এবং তার যে গতি, তার যে ড্রিবলিং, তার যে গোল করার দক্ষতা, সত্যিকার অর্থে হি ইজ ভেরি গুড। এবং তার গত দুইটা ম্যাচেই সে কিন্তু ভূমিকা রেখেছে দলের জন্য। রাফিনো তো ব্যথা পেয়েছে একটু। রাফিনিয়ার ইনজুরিটা কতটুকু ভোগাতে পারে আপনার কাছে মনে হয়, বিশেষ করে রাইট উইং এর মতো একটা পজিশনে? হ্যাঁ, অবশ্যই। সে যদি দলে না থাকে বিরাট ক্ষতি হবে দলের, কারণ সে উইং থেকে যেভাবে অ্যাটাকটা সামাল দেয়, সে খেলতে আমার মনে হয় যে একটু হলেও বিপদে থাকবে ব্রাজিল। নেইমার যদি ইন করে, রাফিনিয়া এই মুহূর্তে ইনজুর্ড, আমি রাফিনিয়াকে বাদ দিয়ে ধরছি, যদি নেইমার ইনক্লুড হয়, সেক্ষেত্রে কি পজিশনটা কেমন হতে পারে? এনরিক কি আপনার ফার্স্ট 11-এ দেখার সম্ভাবনা আছে কিনা? নেইমার যদি টিমে চলে আসে, তাহলে এনরিক বোধহয় সুযোগ পাবে না সেই ক্ষেত্রে। হ্যাঁ, সুযোগ পাবে না। আর নেইমার আসা মানেই দলের প্রতি একটি বিরাট প্রভাব পড়া। একটা সুপারস্টার খেলোয়াড় যখন দলের মধ্যে খেলে, অন্য খেলোয়াড়রা কিন্তু প্রচুর সাহস পায়, সহযোগিতা পায়, উৎসাহ পায়। সেখানে কিন্তু তাদের খেলাটা আরও পরিস্ফুটিত হয়। তো আমি মনে করি নেইমার যদি দলে আসে, যেমন আর্জেন্টিনা দলের মেসি যখন থাকে, তখন কিন্তু দল তার অন্যরকম উচ্চতায় থাকে, ঠিক তেমনই যদি নেইমার দলের মধ্যে থাকে, অবশ্যই ব্রাজিল ফিরে আসবে আগের জায়গায়। ঘুরে ফিরার একটু রোনালদো প্রসঙ্গে আসতে চাই, যেহেতু গতকালকেই তিনি দুর্দান্ত কীর্তি করেছেন, 6টা ভিন্ন বিশ্বকাপে স্কোরার। তার অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যেটা বলছিলেন, একজন নেতাকে কেন্দ্র করে, একজন ফুটবলারকে কেন্দ্র করে একটা দল যখন গড়ে ওঠে, সেই সুপারস্টারকে আত্মবিশ্বাসে বলিয়ান হয় বাকিরা। প্রথম ম্যাচের পরে সবাই বলছিল যে এই রোনালদো এই দলের সাথে যায় না, আবার অনেকেই বলছিল এই দলটা রোনালদোকে সাপোর্ট দিচ্ছে না। গতকালকের ম্যাচ দেখে কি বলবেন? আমি বললাম আগেই যে একটা দিন খারাপ যেতে পারে, সে ফার্স্ট ম্যাচটা খারাপ দিন গিয়েছে রোনালদোর জন্য। আমার বিশ্বাস ছিল রোনালদো ফিরে আসবে, কারণ সে যদিও সৌদি লিগ খেলছে, সেখানে কিন্তু ফলো করছিলাম আমরা যে অনেকগুলো গোল করে 30+ গোল করেছে, এবং সে কিন্তু তার পারফরমেন্স ওখানে ধরে রেখেছে। তো হয়তো বা ন্যাশনাল টিমে সেভাবে ফিরে আসতে পারেনি, কিন্তু তার সেই গতি কিন্তু এখনও আছে। বয়সের ভারে একটু ক্লান্ত হতে পারে, কিন্তু খেলার মধ্যে কিন্তু তার ক্ষিপ্রতা দেখেন, গতকালকে তার ক্ষিপ্রতা কিন্তু অনেক ছিল। সে প্রত্যেকটা বলই চেস করেছে এবং চেষ্টা করেছে গোল দেওয়ার জন্য। সে গোলের ক্ষুধায় ব্যস্ত ছিল মাঠের মধ্যে, চোখে মুখে বোঝা যাচ্ছিল। আর প্রথম গোলটার পরে তার মুখে যে একটা রিলিফ, একজন গ্রেট প্লেয়ারের আসলে এত বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার, রোনালদো বলেই কি আসলে নিজেকে প্রমাণ করার এত তাগিদ ছিল তার? অবশ্যই, সে বিশ্ববিখ্যাত একজন খেলোয়াড়, মানুষের প্রত্যাশাটা অনেক তার উপরে। সেই প্রত্যাশা মানুষ যখন মনে করে যে সে পারছে না, সে তো বুঝতে পারে মানুষ কি বলতে চাচ্ছে, তখন কিন্তু সেই গোল করার পরে তার ভাবটার দিকে বুঝিয়ে দিল যে না, আমি এখনো আছি, আমি ভবিষ্যতেও থাকবো। রোনালদো একটু এরকমই বোধ হয়, আমরা ছোটবেলা থেকে এইভাবে দেখে বড় হয়েছে। রোনালদো প্রশ্নে কথা বলতে গেলে আরেকজন আসবেন, লিওনেল মেসি। নিঃসন্দেহে তিনি এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত টপ পারফর্মার, 5টা গোল করেছেন, একটা হ্যাট্রিক সহকারে। মেসির এই আর্জেন্টিনাকে, এবারে মেসিকে কতটুকু রিল্যাক্স লাগছে আপনার কাছে? অথবা লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখি যে ওয়ার্ল্ড কাপ জেতার যে প্রাণবন্ত তাড়না ছিল, চেষ্টা ছিল, সেটাকে একটু ঘাটতি দেখছেন নাকি একটু রিল্যাক্স মুডে যাচ্ছে আর্জেন্টিনা? মেসির পেনাল্টিটা আমার কাছে রিল্যাক্স মুড লাগছিল। রাইট, যে পেনাল্টিটা মারতে গেছে তখন আমার কেন মনে হচ্ছিল যে খুব মানে আনইউজুয়াল মেসি। তো ঠিক তাই হলো। তো এত বড় প্লেয়ারের কাছ থেকে এইভাবে কেউ আশা করে না। তবে গোলটা যদি করতে পারতো, মেসির কিন্তু একটা বিশ্ব রেকর্ড হতো যে পরপর দুটো পেয়েছে হ্যাটট্রিক। তবে না, পুরা টিম ক্যাজুয়াল না, টিম কিন্তু সিরিয়াস।
এটা মানতেই হবে, টিম সিরিয়াস। বিশ্বকাপের মঞ্চ, এখানে এসে কেউ ক্যাজুয়াল ফুটবল খেলবে না। তবে যেটা বলার জন্য বলছি সেটা হচ্ছে গিয়ে, মেসি যেহেতু আর্জেন্টিনা টিমে আছে, সেখানে আর্জেন্টিনা টিম আশাই করতে পারে যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব, কারণ তারা কিন্তু ভালো খেলছে, এটা অস্বীকার করার উপায় নেই। শুধু যে মেসি গোল করেছে তা না, প্রতিপক্ষকে দেখতে হবে যে প্রতিপক্ষ কাদের সঙ্গে খেলছে মেসি। রাইট, আর আলজেরিয়া কিন্তু ইনফ্যাক্ট খুব ভালো টিম ছিল, আলজেরিয়াও ভালো টিম ছিল, লাস্ট ম্যাচও ভালো টিম ছিল, অস্ট্রিয়া। তো আমি বলবো সেখানে তাদেরকে বিট করা অনেক কষ্টের ব্যাপার ছিল। তারা কিন্তু পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া, তো সেই পাল্লা দিয়ে খেলার পরেও মেসি দুটো গোল বের করেছে। আমি বলবো এটা পজিটিভ সাইড আর্জেন্টিনার জন্য। 2 ম্যাচে 5টা গোল, 5টা গোলই একজন মাত্র ফুটবলারের পা থেকে। মানে এটা দলের জন্য যেমন একটা মানে আত্মবিশ্বাসের জায়গা, তেমনি কি একটা ভয়েরও জায়গা কিনা, যে একটা ভয়ের জায়গাও আছে যে মেসি তাকে গোল করছে না, কোনো কারণে যদি মেসি না খেলতে পারলো কোনো একটা ম্যাচ, তখন কি হবে আর্জেন্টিনা? এরকমই হয় কিন্তু খেলার মধ্যে, যে একজন গোল করছে তো একজন যদি থেমে যায় তখন কে গোল করবে, তো একটা ভয়ের জায়গাও আছে। তা আমার মনে হয় না আর্জেন্টিনা ওরকম ভয়ের জায়গা আছে। গত ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমার যতটুকু বয়স, আমি দেখেছি যে যারা আর্জেন্টাইন ফ্যান তারা সবসময় বলতো যে আমাদের ডিফেন্স যদি ঠিক থাকে তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ জেতা খুব একটা টাফ হবে না। তো বারবারই তারা ডিফেন্সের ভুলেই আসলে মাসুল দিতে হয়েছে। সেই জায়গায় গত ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা বেশ ভালো ডিফেন্সের প্রমাণ রেখেছে। এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো গোল খায়নি কিন্তু আর্জেন্টিনা। আর্জেন্টিনার ডিফেন্স খুব ভালো, মানে অর্গানাইজ, দে আর ভেরি অর্গানাইজড। এবং এখানে বিপক্ষ দলের যে অ্যাটাকগুলি সুন্দরভাবে কিন্তু তারা ঠেকাচ্ছে, পাশাপাশি অ্যাটাকেও আবার তারা জয়েন করছে। তা আমি বলবো যে টোটাল টিমটা একটা ভালো ছন্দে আছে। ব্রাজিল আর্জেন্টিনাকে একপাশে রেখে যদি কথা বলি, তাহলে আপনি বারবারই বলছিলেন স্পেনের কথা আলাদা করে বলছিলেন। জার্মানিও কি একটু ভয়ঙ্কর না এবারের ওয়ার্ল্ড কাপে? 7 আপ কিন্তু অলরেডি দিয়েছে। জার্মানি এবারে টিমটা ভেরি ইয়াং টিম, তো তারা কিন্তু ভালো খেলছে, এটা অস্বীকার করার উপায় নেই, ভালো খেলছে। দেন লাস্ট ম্যাচে তারা হারতে ছিল, সেখান থেকে এসে ড্র শেষ মুহূর্তে এসে জয় নিয়েছে। জার্মানি এমন একটা টিম, সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, তারা কিন্তু 90 মিনিটসের খেলা 90 মিনিট পর্যন্ত খেলে, অর্থাৎ তারা কখনো খেলাটাকে ছেড়ে দেয় না যে আমরা গোলে হারছি, মানে শেষ মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষায় থাকে। এবং আমি দেখেছি অনেক ম্যাচে তারা হারা অবস্থায় শেষ মুহূর্তের গোলে কিন্তু ড্র করেছে, শেষ মুহূর্তের গোলে কিন্তু তারা জিতেছে। এই একটা তাদের পজিটিভ দিক হচ্ছে জার্মান টিমের। নরওয়ে কি এই জায়গায় একটা সারপ্রাইজিং প্যাকেজ মনে হয় কিনা আপনার কাছে, বিশেষ করে আর্লিং হল্যান্ডের একটা মানে ডিসাইডেড ফ্যাক্টর হতে পারে? বহুদিন পরে খেলতে আসছে নরওয়ে, কিন্তু 100 নামি দামি টিম ছিল। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম আমরা যখন খেলা দেখতাম সেই ছোটোবেলায়, তখন কিন্তু নরওয়ে খুব ভালো খেলতো। সেই নরওয়ে 20-22 বছর পরে এসে এবার হালান্ডের নেতৃত্বে, হালান্ড আপনার ইউরোপিয়ান ফুটবলে যে দাপট দিয়ে গোল করে যাচ্ছে, সেখানে কিন্তু তার কাছে আশাই করা যাচ্ছিল যে এবার সে ভালো গোল করবে, এবং করেও যাচ্ছে। তার নেতৃত্বে টিমটা খুব ভালো খেলছে। চুন্নু ভাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন একজন দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। আমার নাম মোহাম্মদ হৃদয় মেরিনা। জি, শুনতে পাচ্ছি। আমি বলছিলাম বরগুনা জেলা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে নেইমার সামনের ম্যাচে খেললে এনরিক চান্স পাবে কি পাবে না? হ্যাঁ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি চুন্নু ভাই, এই উত্তরটা এর মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ এটা তো কোচের ব্যাপার, এটা তো আমরা এখানে বসে বলতে পারবো না। তবে নেইমার যদি ঢোকে অবশ্যই একজন থেকে বাদ পড়তে হবে, সেই বাদ পড়াটা বোধহয় এনরিকে হতে পারে। কিন্তু এটা একটা মন্দের ভালো হতে পারে যে যেহেতু রাফিনিয়া ইনজুরড, সেই জায়গায় একটা সেই ভালো ক্ষেত্রে option হতে রাফিনিয়া পারে। ইনজুরড হলে অটোমেটিক্যালি এনরিক খেলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাফিনিয়ার পজিশনটা বোধহয় নেইমারকে দেওয়ার খুব একটা সুযোগ নেই, কারণ ও যেহেতু প্লেমেকার হিসেবেই খেলে আসলে দলে। সেই জায়গায় এনরিকে হয়তো স্টার্টিং এ না রাখলেও পরবর্তীতে হয়তো ট্রাই করে দেখতে পারেন। আমরা আসছিলাম নরওয়ের প্রসঙ্গে। নরওয়ের ভাইকিং রোয়ের উদযাপন আমরা দেখছিলাম, 2 ম্যাচে 4টা গোল অলরেডি আর্লিং হল্যান্ড দিয়ে রেখেছেন, কিন্তু তারপরেও এই দলের মেন ইঞ্জিন ধরা হয় মার্টিন ওডেগার্ডকে, যিনি আর্সেনালেরও ক্যাপ্টেন, এই মুহূর্তে নরওয়েরও ক্যাপ্টেন। সারপ্রাইজিং প্যাকেজ। জাপান কি আপনি ওই তালিকায় রাখবেন কিনা, এশিয়ান পাওয়ার হাউস? জাপান অবশ্যই, জাপান খুব ভালো খেলছে। জাপানের ফিজিক্যালি কিন্তু তারা পিছিয়ে একটু, তারপরেও কিন্তু ইউরোপিয়ান দলগুলোকে কিন্তু সমান খেলা টিকা দিচ্ছে। আপনি 4টা গোল করেছে, এটা কথা, মানে একজন এশিয়ান একটা টিম 4টা টিম করেছে। তো জাপান খুব ভালো খেলছে, এবং তাদের ফুটবলের মধ্যে যে জিনিসটা তারা টার্গেট করেছে, 50 বছর পরে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই টার্গেট অনুযায়ী কিন্তু তারা মাঠে নেমেছে, এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকু করছে। মাঠের মধ্যে তারা তাদের পারফরমেন্স শো করছে, এই 4টি গোল দিয়ে প্রমাণ করেছে যে তারা এগুচ্ছে বিশ্বকাপের দিকে।
বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছিল, বিশ্বকাপ নিয়ে কথা বলতে গেলে ব্রাজিল আসবে, আর ব্রাজিলে আসলে এইবারের ওয়ার্ল্ড কাপের প্রথম যে ম্যাচটা ব্রাজিল খেলেছে মরক্কোর এগেনস্টে, মরক্কোর এই টিমটা কি এবারও কি সবাইকে সারপ্রাইজ করবে অথবা আনন্দ যোগাবে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপে? ফার্স্ট ম্যাচ দেখেই আমার মনে হচ্ছে এবার অনেক কিছু করবে না, কারণ গত বিশ্বকাপে কিন্তু মরক্কো ছিল মানে ব্যাড লাক, তারা সেমিফাইনাল পার হতে পারেনি, ফাইনালে যেতে পারতো। এই শুরুটা কিন্তু ব্রাজিলের যে ফুটবল খেলেছে আমি ভীষণভাবে সারপ্রাইজ। তাদের ফিজিক্যাল ফিটনেস, হাইট, তাদের রানিং, তাদের ডিস্ট্রিবিউশন, চেজিং, ভেরি নাইস, ভেরি নাইস। আমি মনে করি এবার বিশ্বকাপে তাক লাগাবে মরক্কো। আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান, তিনি মরক্কো যাওয়ার সুযোগ হয়েছিল, তিনি আমাদের সাথে এসে যেটা বলছিলেন যে মরক্কো ওয়ার্ল্ড কাপে, এই লাস্ট ওয়ার্ল্ড কাপে যে সেমিফাইনাল খেললো, যে এইটা কোনো সারপ্রাইজিং না। উনি আমাদের সাথে শেয়ার করছিলেন ব্যাপারটা এরকম যে তাদের যে ইনভেস্টমেন্ট ফুটবলের প্রতি, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা, তারপর তাদের ফুটবলারদেরকে আস্তে আস্তে ইউরোপমুখী করা, যদিও তাদের অবস্থানটা ইউরোপে, এটাকে একদিন দুই দিনের তো ব্যাপার না চন্নু ভাই, মানে এটা একদিন দিনের ব্যাপার না, মানে ঘুরে ফিরে যেহেতু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নাই, কিন্তু তারপর আমাদের এই প্রশ্নটা আসলে আপনারা যারা সাবেক রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন করতে ইচ্ছে করে যে বাংলাদেশ আর কত বছর গেলে হয়তো আমাদের এই ড্রিমটা পূরণ হবে, অথবা কোন ওয়েতে আগালে এটা সম্ভব? আসলে এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা কিছু বিশ্বমানের খেলোয়াড় পাচ্ছি, অর্থাৎ হামজার মতো খেলোয়াড়। এরকম বহির্বিশ্বে যে সমস্ত দেশে আমাদের খেলোয়াড়রা খেলে যাচ্ছে তাদেরকে যদি আমরা দলে ভেজাতে পারি, যেটা আপনি মরক্কো কিন্তু করেছে, ইউরোপিয়ান লিগে ম্যাক্সিমাম খেলোয়াড়রা কিন্তু ফার্স্ট 11-এ খেলছে, এরকম যদি খেলোয়াড় আমরা আনতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব খুব তাড়াতাড়ি বিশ্বকাপ খেলা। আদারওয়াইজ আমরা যদি এখন প্ল্যান করি দেশীয় ফুটবলার দিয়ে আমরা আগামী বিশ্বকাপ খেলবো, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্ল্যান করতে হবে, মিনিমাম 25 ইয়ার্স আপনাকে প্ল্যানিং করতে হবে, যেখানে লক্ষ্য করতে হবে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, তাহলেই সম্ভব। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যারা উপর লেভেলে বসে, ফুটবলের উপর লেভেলে বসে আছে, তাদের মাথায় এই চিন্তাটা আছে কিনা আমি জানি না। যদি চিন্তা থাকতো এতদিন আমরা তা দেখতে পেতাম, কিছুই দেখতে পাচ্ছি না তাদের মাথায়। তারা এখন আসছে চিন্তায় যে আমরা বিদেশ থেকে খেলোয়াড় এনে ন্যাশনাল টিম করবো, কিন্তু আমাদের দেশীয় খেলোয়াড়দের তৈরি করতে হবে। তাদের দেশীয় খেলোয়াড়দের ভাগ্য কী হবে, তাদেরকে তৈরি করার সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে তারা একদমই কোনো পথে হাঁটছে না। আবার একটু ফিরে যাচ্ছি, বর্তমান আসর নিয়ে কথা বলি, যেহেতু বর্তমান আসর চলছে, এটা নিয়ে মানুষের আগ্রহ বেশি। গোল্ডেন বুটের রেসটাও কি খুব জমে গেল কিনা, মানে সব তারকাদের আসলে ভিড় জমে গেছে? অবশ্যই জমে গেছে। মেসি, এমবাপ্পে, রোনাল্ডো, হালান্ড, এরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ইভেন ভিনিও রয়েছে, দুটা মিনিট যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ পর্যন্ত কার হাতে আসলে গোল্ডেন বুটটা উঠতে পারে এটা এখনো যেটা দেখা যাচ্ছে সময়ের ব্যাপার। তারপরে মেসির অবস্থানটা ভালো, মেসি যদি নেক্সট ম্যাচে আবার গোল করে ফেলে তো কিন্তু এগিয়ে যাবে বেশ। ফ্রান্সকে নিয়ে অনেক কথা হয়, মানে সবাই মানে ফাইনালের আগেই ট্রফিটা পারলে অনেকেই দিয়ে দেয় ফ্রান্সকে। ফ্রান্সের বাধাটা আসলে অ্যাকচুয়ালি কি হতে পারে? ফ্রান্স ভালো টিম, এবারও ভালো টিম। এমবাপ্পে তার রিয়েল ফর্মে আছে, আপনি তার গোলগুলি দেখলে বিশ্বাস করবেন যে কি গোল করেছে সে। তো টোটাল টিমটা খুব ভালো খেলছে। টোটাল টিমের মধ্যে যে কম্বিনেশন আছে, স্পিড আছে, যেভাবে তারা খেলছে, তাহলে এটা যদি কন্টিনিউ করে সম্ভাবনা আছে যে তারা চ্যাম্পিয়ন হওয়ার। ইংল্যান্ডের, ইউরোপের আরও একটা দল ইংল্যান্ড, প্রথম ম্যাচের পরে সবাই প্রশংসায় ভাসিয়েছিল যে এই ইংল্যান্ড আবারও হয়তো 96-এর পরে, 66-এর পরে হয়তো আরও একবার ওয়ার্ল্ড কাপ নিতে পারে, কিন্তু দিল্লি বহুত দূর। দ্বিতীয় ম্যাচে এসে বোঝা গেছে ঘানার সাথে তারা ড্র করেছে। এই ইংল্যান্ডকে নিয়ে কি সবসময় যারা ইংলিশটা বলে ইটস কামিং হোম, ইটস কামিং হোম, এবার কি আসলে ট্রফিটা ঘরে ফিরবে মনে হয়? সুযোগ আছে? গতকালের খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ড টিমটা গত বিশ্বকাপে যেটা ছিল তার চেয়ে একটু দুর্বল। কারণ গত বিশ্বকাপে কিন্তু তাদের দাবিদার যেটা ছিল ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার, আসলে তাই ছিল। বাট এবারের টিমটার মধ্যে নতুন কিছু খেলোয়াড় এসছে যারা ইয়াং, এনার্জেটিক, বাট কালকে কিন্তু সেটা আমরা প্রতিফলন পাইনি দেখতে। এইভাবে যদি খেলে তাহলে সম্ভব না, আরও বেটার ফুটবল খেলতে হবে, প্রতিপক্ষকে বিট করতে হবে, গোল করতে হবে। ফুটবল গোলের খেলা, গোলই যদি না করতে পারি তা আমি কীভাবে চ্যাম্পিয়ন হব? তো সেই ক্ষেত্রে ইংল্যান্ডকে অনেক ভালো ফুটবল উপহার দিতে হবে। সেই জায়গায় কি নেদারল্যান্ডস একটু বেটার টিম? নেদারল্যান্ড কিন্তু আপনার ফিজিক্যালি দে আর ভেরি স্ট্রং, ফিজিক্যালি তারা অ্যাডভান্টেজ খুব এগিয়ে আছে। একসময় নেদারল্যান্ডকে ইউরোপের অন্যতম সেরা দল হিসেবে
বিবেচনা করা হতো। Total ফুটবলটা টোটাল ওখান থেকে চলে ফুটবলের আসছে। বাহক ছিল তারা। তো ওয়ান ক্রোফের সময় 74-এ আমরা যেটা ফুটবল দেখেছি, তো সেই নেদারল্যান্ড কিন্তু এবার সেকেন্ড ম্যাচে এসে যে ফুটবলটা খেলেছে মনে করিয়ে দিয়েছে সেই সময়ের ফুটবল তারা খেলছে। তো নেদারল্যান্ডও অন্যতম দাবিদার। চূন্য ভাইয়ের দৃষ্টিতে ছোট্ট করে জানতে চাই, ব্রাজিল ম্যাচের আগামীকাল ভোরে যেহেতু হচ্ছে, ছোট্ট করে প্রেডিকশনটা কি হতে পারে স্কটল্যান্ড এগেইনস্ট? অবশ্যই ব্রাজিল জিতবে, স্কোর মিনিমাম 2 গোল। অসংখ্য ধন্যবাদ আশরাফ উদ্দিন আহমেদ চূন্য আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির আজকের আয়োজনে। নিশ্চয়ই ফিরবো আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।